আমরা বারে বারেই একটা কথা অত্যন্ত জোর দিয়ে বলে থাকি, যারা মনে করছেন যে এই রাজ্যে কিছু সঠিক চলছে না এবং এই রাজ্যে পরিবর্তন হওয়ার দরকার আছে, তারা একমাত্র ভোটটা বিজেপিকে দিন। অন্য কোথাও ভোট দেওয়া মানে আপনাদের ভোটটা নষ্ট করা। যতই আপনারা স্লোগান শুনুন না কেন, ফেরাতে হাল ফিরছে লাল বা মূল তত্ত্বের একটা মারাত্মক রকম প্রচার শুনুন না কেন, আলটিমেটলি এই রাজ্যে যদি কোনো সেটিং থেকে থাকে, যদি কোনো রাজনৈতিক জোট থেকে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সঙ্গে এই বামেদের, এই কংগ্রেসের জোট আছে। অতীতে তার বহু 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 প্রমাণ আছে এবং এবার আবারও একবার হাতে গরম প্রমাণ চলে এলো। দিদিমণির অনুপ্রেরণায় বামেরা নিজেদের প্রিয় লাল রং ভুলে হয়ে গেল নীল সাদা রং। নীল সাদা রং কেন, কোথা থেকে ঘটনাটা এসছে আগে আপনাদের বলি। আপনাদের জানিয়ে রাখি, বামেরা একটা ব্রিগেড সমাবেশ করছে। প্রায়শই তারা সেটা করে থাকে, মানে মাঝে মাঝেই করে থাকে। যখন তাদের ভরা জমানা ছিল প্রত্যেক বছরই প্রায় হতো নিয়ম করে। এখন সেটা আর হয় না। ভোট এলে তারা এই ধরনের ব্রিগেড সমাবেশ করে এবং সেখান থেকে একটা দেখানোর চেষ্টা করা হয় যে এই রাজ্যে বামেরা প্রবলভাবে ফেরত আসছে। এবং যেটা শোনা যায় যে সেই ব্রিগেড ভরাবার জন্য তাদেরই যারা অনুপ্রেরণা, সেই তৃণমূলই নাকি পিছন থেকে লোক সাপ্লাই করে, এমনই বিজেপিও অভিযোগ করে থাকে। যাই হোক, আগামী 20শে এপ্রিল আবারও একটা বামেদের ব্রিগেড সমাবেশ আছে। এবার বাম মানেই আমরা জানি লাল দল। লাল রং ছিল তাদের ভীষণ প্রিয়। লাল পতাকা তাদের চলে, জিতলে লাল আবির মাখে, এমনকি পার্টি অফিসে লাল চাটুকুও তারা খেয়ে থাকে। কিন্তু এবার প্রথম তারা ফেসবুকে তাদের কভার ফটোটা চেঞ্জ করলো এবং সেখানেই দেখতে পাচ্ছেন যে পিছনে আকাশের ছবি দেখা যাচ্ছে এবং সেখানে ব্রিগেড চলো বলা আছে, মাঝখানে সিপিএম এর পতাকা, সেখানে আবার পাখিটাকি বসে আছে এবং সেখানে লাল লালের উপর সিপিএম এর যে লোগোটা, সেই লোগোটা দেখা যাচ্ছে। তো আপনারা বলবেন আকাশের মাঝখানে সিপিএম আছে, তো খারাপ কি আছে? কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, আকাশের যে কালারটাকে বেছে নেওয়া হয়েছে সেটা হচ্ছে নীল রঙের ব্যাকগ্রাউন্ড, তার উপরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ দিদিমণির প্রিয় সেই নীল সাদা রং। আর এখানেই বামেরা থেমে থাকেনি। এরপরে তারা তাদের অতি প্রিয় যে লোগো আছে সেই লোগোটিও চেঞ্জ করে দেয়। সেখানে লালের ছিটে ফোঁটাটুকুও আর অবশিষ্ট কিছু নেই। সেখানেও সেই নীল আকাশ, সাদা মেঘ ভেসে যাচ্ছে এবং তার মাঝখানে সিপিএম এর লোগোটা দেখা যাচ্ছে। কোথাও কোনো লাল দেখতে পাচ্ছেন এখানে? হঠাৎ করে লালে এত এনার্জি হয়ে পড়লো কেন? দেখুন, এই নীল সাদা রং নিয়ে একটা কনসেপ্ট চালু আছে, যেটা মূলত বিজেপি বাজারে ছেড়েছে বা তারা প্রচার করে। এবং তাদের কনসেপ্ট অনুযায়ী যে দিদিমণি তো নিজে কোনোদিন হাওয়াই চটি ছাড়া অন্য কিছু পরেননি, তিনি নিজেকে দেখাতে চান তিনি একজন সর্বহারা নেত্রী। এবং সেই জন্য ইনিশিয়ালি তিনি যখন রাজনীতি করতেন সাদা শাড়ি এবং হাওয়াই চটি পরতেন এবং সেই হাওয়াই চটির রংটা ছিল নীল আর সাদা। অধুনা যেটা হয়েছে, তিনি হাওয়াই চটিই পরেন, কিন্তু সেই হাওয়াই চটির দাম বেশ কয়েক হাজার টাকা। মানে একটা লোক সারা জীবনে যত টাকার জুতো কেনেন, একটা হাওয়াই চটির দাম তার থেকে বেশি। তো যাই হোক, সেই যে নীল সাদা রং ছিল তার হাওয়াই চটির, তিনি গোটা রাজ্যটাকে তার পায়ের তলায় আছে এমনটাই দেখতে চান। আসলে একটা জমিদারি মনোভাব তিনি প্রতিষ্ঠিত করতে চান, যে গোটা রাজ্য আমার পায়ের নিচে থাকছে। আর সেই জন্য গোটা রাজ্যটাকে তিনি নীল সাদা রঙে, তারা হাওয়াই চটির রঙে রাঙিয়ে দিয়েছেন। এমন একটা তত্ত্ব কিন্তু বিজেপি বাজারে ছেড়েছে। সত্যি মিথ্যে কতটা সেটা তৃণমূলই বলতে পারবে, আপনারাই বিচার করে দেখাতে পারবেন সেটা। কিন্তু প্রশ্ন হলো, এই যে নীল সাদা রং, এই নীল সাদা রং নিয়ে বহু প্রশ্ন আছে। কেননা এই যে নীল সাদা রং সমস্ত জায়গায় করে দেওয়া হচ্ছে, সমস্ত বিল্ডিং ওভারব্রিজ করে দেওয়া হচ্ছে, কোনো জায়গায় নিয়ম নীতি মানা হচ্ছে না, কোনো জায়গায় সেটার জন্য যে ওই দরপত্র ডাকা হয় সেইটুকুনিও করা হচ্ছে না। একটা বিশেষ হার্ডওয়্যারের দোকান আছে যেটা তার ফ্যামিলিরই এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ একজনের, তার দোকান থেকে এই নীল সাদা রং নিয়ে গিয়ে সমস্ত কিছু নীল সাদায় রাঙিয়ে দেওয়া হয়, এমন একটা অভিযোগ উঠেছে। সেটা সত্য মিথ্যা এখনো বিচারাধীন বা তদন্তের আওতায় এসছে কিনা আমার কোনো জানা নেই। তো যাই হোক, সেই নীল সাদা রং মানেই, ডিম ভাত মানেই তৃণমূল কংগ্রেস, এইটা মোটামুটি সবাই বুঝে গেছে। এখন বামেরা তো বলে যে তৃণমূল এবং বিজেপি দুজনের সঙ্গেই তাদের সমান দূরত্ব, সমান রকমের শত্রু নাকি তারা। তাহলে হঠাৎ করে এই নীল সাদা রংটা তারা বেছে নিল কেন? সেটা কি দিদিমণির অনুপ্রেরণা? আর এইখানেই প্রশ্নটা উঠছে, 2021-এর নির্বাচনের আগেও বামেরা, অতি বামেরা স্লোগান তুলেছিল নো ভোট টু বিজেপি। তারা কিন্তু একবারও বলেনি নো ভোট টু বিজেপি অ্যান্ড টিএমসি। বারবারই একটা প্রচারই তারা করেছিল, নো ভোট টু বিজেপি। অর্থাৎ বিজেপিকে ভোট দিও না, দরকার হলে আমাদেরও ভোট দিও না, এবং সেই ভোটটা তোমরা তৃণমূলে ট্রান্সফার করো। কিন্তু ওই গ্রেটার এভিল আর লেসার এভিলের তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী বিজেপিকে এই রাজ্যে আটকে দাও। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন যে অবস্থা হয়েছে,
চারিদিকে দুর্নীতি 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 আর দুর্নীতির শব্দ শোনা যায়। ভাতা আর ভিক্ষা ছাড়া কিচ্ছু এই রাজ্যে অবশিষ্ট নেই। গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে, গোটা শিক্ষা দপ্তরটা জেলে আছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি চাকরি নেই, বেসরকারি চাকরি নেই, সরকারি চাকুরিদের কোনো রকম কোনো ডিএ নেই। গোটা রাজ্য নেই রাজ্যে বাস করছে। আর সেইখানে এখনো প্রচার চলছে গ্রেটার এভিল আর লেসার এভিল, এবং সেই তত্ত্ব শান দিয়েই কি এই এই নীল সাদা রংটা নিয়ে আসা হয়েছে। কেন নীল সাদা রং বামেদের নিয়ে আসার প্রয়োজন হয়ে পড়লো? যেখানে তারা লালের প্রতি এত মোহ রেখে দিয়েছে যে বুক চিরলে লাল রক্ত দেখা যায়, এমনকি সেটার প্রতীক হিসেবে তারা পার্টি অফিসে লাল চা ছাড়া অন্য কোনো চাকে ঢুকতে দেয় না। সেই লাল রঙকে বিসর্জন দিয়ে দেওয়া হলো। ওই পিছনটা গেরুয়া হয়ে গেল না তো? ভারতের পতাকা রয়েছে, পিছনটা সবুজ হয়ে গেল না তো? পিছনটা শুধু সাদা হয়ে গেল না তো? পিছনটা শুধু নীল হয়ে গেল না তো? শুধুমাত্র নীল সাদা রংটাই বেছে নিতে হলো কেন? অর্থাৎ তৃণমূল একা এবারে 2026-এর নির্বাচনটা বৈতরণী পার করতে পারবে না, আর সেই জন্যই কোথাও গিয়ে একটা প্রচার প্রসার করতে হবে। অনেকে আবার অন্য একটা কথাও মজা করে বলছেন, সেটা হচ্ছে যে বামেরা নিজেদেরকে মহাকাশে দেখাচ্ছেন, মহাকাশ মানে মহাশূন্য। আসলে বামেরা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে। তো 2019, 2021, 2024 সব জায়গায় পশ্চিমবঙ্গ থেকে মিলেছে গোল্লা গোল্লা গোল্লা। তাই এই মহাশূন্যে থাকার প্রতীক হিসেবেই তারা তাদের প্রতীকটাকে চেঞ্জ করেছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এই নীল সাদা রংটা করেছেন কার অনুপ্রেরণায়? সেই প্রশ্নটাই বড় হয়ে দেখা দিচ্ছে। কোথাও কি আগামী দিনে সমস্ত নীতি নৈতিকতা ভুলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি জোটে যাবে তারা? এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। কেননা কিছুদিন আগেই একটা সমবায় নির্বাচন হয়েছে মুর্শিদাবাদের ডোমকল। সেই মুর্শিদাবাদ, যেটাকে বামেরা নাকি অতি সম্ভাবনাময় জেলা বলে তাদের জন্য, যে মুর্শিদাবাদ যেখানে স্বয়ং মোহাম্মদ সেলিম, তাদের রাজ্য সম্পাদক, তিনি ছুটে গিয়েছিলেন লোকসভা নির্বাচনে ভোট লড়তে, সেখান থেকে নাকি জেতার সম্ভাবনা রয়েছে। সেই মুর্শিদাবাদ যেখানে নাকি তারা 2026-এ দুর্দান্ত ফলাফল করবে, সেইখানে দেখা যাচ্ছে একটা সমবায় নির্বাচন হয়েছে, যেখানে বিজেপিকে আটকাতে সমস্ত মতাদর্শ ভুলে জোট হয়েছে কার? বাম কংগ্রেস তৃণমূলের। না কোনো বানানো গল্প নয়, বানানো খবর নয়, একবারে আনন্দবাজারে এসেছে এই খবর, সেই খবর আপনাদের সামনে নিয়ে আসছি। এবার আপনারা বলবেন যে ছোট্ট একটা সমবায় নির্বাচন, সেখানে এই বামফ্রন্ট কংগ্রেস আর তৃণমূলের যে জোট হয়েছে সেটা নিয়ে 2026-এর কথা কি করে বলছেন? আপনি ভাবুন, বিন্দুতেই তো সিন্ধু দর্শন হয়। আজকে যদি সমবায় নির্বাচনে বামফ্রন্ট কংগ্রেস এবং তৃণমূল হাত ধরাধরি করে জোট করতে পারে, তাহলে 2026-এও কি করে অসম্ভব হয়? এবং এটা যে অসম্ভব নয় তার ইঙ্গিত তো ইন্ডি জোট নিজে। বিজেপিকে আটকাতে হবে, সেই জন্য এক মঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সবাই মিলে বিরিয়ানি খাচ্ছেন, চা খাচ্ছেন, তারা আলাপ আলোচনা করছেন। তৃণমূল যে প্রার্থী ঠিক করে দিচ্ছে, রাষ্ট্রপতি প্রার্থী বিজেপি প্রার্থীর এগেনস্টে দাঁড়াবে, তিনি তৃণমূলেরই লোক ছিলেন, যশবন্ত সিনহা। সেই যশবন্ত সিনহাকে শেষ অবধি তৃণমূল থেকে পদত্যাগ করিয়ে তাকে একটা নির্দল প্রার্থী করার মতো চেষ্টা করা হয়, যাতে বামেদের মুখটা বাঁচে। কিন্তু আলটিমেটলি তো তৃণমূলের লোক, সেই লোকটাকে সমর্থন করছে কে? বামেরা। যদিও তাদের সমর্থন করা আর না করাতে খুব একটা এফেক্ট পড়ে না, শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে। কিন্তু পয়েন্ট ইজ যে তৃণমূলের যে জায়গাগুলো রয়েছে, তৃণমূলের যে আইডিওলজিগুলো চলছে, সেগুলো এখানে টিভির পর্দায়, এখানে রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে দেখানো হচ্ছে যে আমরা অনেক বিরোধিতা করছি, কিন্তু আদতে কি কোনো বিরোধিতা করছে? যদি নীতি আদর্শগত কোনো রকম ডিফারেন্স থাকতো, একটা কথাই বলতো, ভাই যে মঞ্চে তৃণমূল আছে আমরা সেখানে নেই, এবং সেই জায়গায় দরকার হলে আমরা শূন্য আছি, শূন্যই থাকবো, কিন্তু তৃণমূলের সঙ্গে এক মঞ্চ তো শেয়ার করব না, বলতে পারছে। আজকে দিল্লিতে গিয়ে, মুম্বাইয়ে গিয়ে চুপি চুপি সেই জোটগুলো হচ্ছে, সেগুলো সবাই বসে আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, সকলে সেগুলো দেখতে পাচ্ছে, সেই ছবি সামনে আসছে। তাহলে যদি সর্বভারতীয় স্তরে বিজেপিকে আটকাবার মহান স্বার্থ অনুযায়ী তারা জোট করতে পারেন, একই মতাদর্শে বিশ্বাসী হতে পারেন, পশ্চিমবঙ্গে কেন জোট হবে না এদের? আর যদি মনে হয় যে সেই জোটটা করলে ভোটটা আসলে ভেঙে যাবে, আরও বেশি ক্ষতি তৃণমূলের হয়ে যাবে, তাহলে আবারও ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন চালু হবে। আমাদের ভোট দেওয়ার দরকার নেই, বামেদের ভোট দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ভোটটা তৃণমূলকে দাও, বিজেপিকে দিও না, এই প্রচার করেই কি বাঁচাতে চাইছে? একটা কথা ভালো করে দেখুন, এই রাজ্যে বিজেপি একটা সভা করতে গেলে, বিজেপি একটা মিছিল করতে গেলে তাদেরকে হাইকোর্ট ছাড়া সেই মিছিল বা সেই সভা তারা করতে পারে না। কিন্তু বামেরা যেখানে যায়, পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে বেশি বেশি করে যেন করতে দেয় সেই প্রোগ্রামটা। কেন? যখন
নবান্নে ডাকা হয়, নবান্নে চলে যায় নিজে থেকেই বামেদের প্রতিনিধি দল, বিমান বসু, মোহাম্মদ সেলিমরা সেখানে চলে যান, ফিশ ফ্রাই দিয়ে তাদেরকে সেখানে আপ্যায়ন করা হয়। বিজেপি শুভেন্দু অধিকারীকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেন, তিনি বলেন আমি একা যাব না, এটা ফাঁদ, আমি জানি আমার সঙ্গে আরও বিজেপির লোকেরা যাবে, কার্টেসি রয়েছে, মুখ্যমন্ত্রী ডেকেছেন, আমি অবশ্যই দেখা করতে যাব, কিন্তু আমার সঙ্গে আমার দলীয় নেতারা থাকবে, আমার সহকর্মীরা থাকবে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দেবার রাজনীতি করার জন্য শুভেন্দু অধিকারীকে বলেন যে রাজ্যপাল আসছে, চল আমার সঙ্গে যাবি না, শুভেন্দু অধিকারী বলেন না, আমার যাওয়ার কোনো দরকার নেই। মুখের উপর বলতে পারেন, বামেরাও যদি এতখানি নীতি আদর্শগত বিশ্বাসী হয়, তাহলে তারা বলবে আমরা শূন্য আছি, শূন্য থাকবো, আমাদের কোনো পদের দরকার নেই, আমাদের কোনো জনপ্রতিনিধির দরকার নেই, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট করব না। বলতে পারছে? তাতে হাত ধরে তারা জোট করছে সমবায় নির্বাচনে। সমবায় নির্বাচনে হলে বিধানসভা নির্বাচনে হতে কি অসুবিধা আছে? কংগ্রেস, কংগ্রেসের অবস্থা কি? রাহুল গান্ধীরা বাংলার কথা কোনোদিন ভাবে না, ভাবেনি, ভাববে না। দিল্লির দিল্লিতে টিএমসি হাত ধরেই চলবে কংগ্রেস, প্রদেশ নেতৃত্বকে স্পষ্ট করলো হাইকমান্ড। অর্থাৎ এখানে যে যতই কংগ্রেসের চিৎকার চেঁচামেচি করে নিক, মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে, আমরাও বিকল্প, এই সেই, যখনই দেখবে যে ভোটটা স্প্লিট হচ্ছে, সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি হতে পারে, এবং সেই জন্য বিজেপি জিততে পারে, দেখবেন এদের মধ্যে জোট হয়ে যাচ্ছে। এবং সেই জোটটা যে হতে পারে তার ইঙ্গিত তো কংগ্রেস স্পষ্ট করে দিচ্ছে। মমতা বিরোধী ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, তাকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি যাতে হারেন সেটা নিশ্চিত করার জন্য তার প্রচারে একবার অব্দি এলেন না রাহুল গান্ধীরা। এবং সব থেকে বড় কথা, জোটপন্থী হিসেবে যিনি পরিচিত সেই শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে নিয়ে আসা হলো। শুধুমাত্র তাই নয়, সেই শুভঙ্কর সরকার এসে কি করলেন, বামেদের সঙ্গে 2016 থেকে যে আসন সমঝোতা বা জোট যেটাই বলুন চলছে বামেদের, সেটাকে ভেঙে দিলেন। এবং এই যে 6টা আসনে উপনির্বাচন হলো, সেখানে একা একা লড়লেন। যদিও কংগ্রেস লড়া না লড়া আজকে কিচ্ছু নাই, নোটার সঙ্গে তুমুল লড়াই করে নোটার পরেও বোধহয় শেষ করে কংগ্রেসের এখন এই অবস্থা হয়ে গেছে। কিন্তু মোদ্দা কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেস বা বামফ্রন্ট এরা তো প্রতি পদে প্রতি জায়গায় ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে এই রাজ্যে তারা শূন্য হলে তাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে অনুপ্রেরণায় তাদের যথেষ্ট ভালোভাবে চলে যাবে। মাঝে মাঝে ফিস ফ্রাই বৈঠক করে তাদেরকে ঠান্ডা রেখে দেওয়া হবে, এবং এবং যে কোনো মূল্যে বিজেপিকে আটকাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে হবে। তাই যারা ভাবছেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় থাকার ফলে আলটিমেটলি ক্ষতি হচ্ছে, এই রাজ্যটায় পরিবর্তন করার দরকার আছে, তারা সত্যিই কি এই বামফ্রন্ট বা এই কংগ্রেসের উপর আস্থা রাখতে পারেন? যারা ভাবছেন তৃণমূল থাকছে মানে খুব ভালো হচ্ছে, খুব উন্নয়ন করছে, তাদের কথা বাদ দিচ্ছি, তারা তৃণমূলকেই ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বিকল্প ভাবনা চিন্তা করছেন, তাদের জন্য অল্টারনেটিভ কি এই বামফ্রন্ট বা এই কংগ্রেস হতে পারে, হওয়া সম্ভব? প্রতি পদে প্রতি মুহূর্তে প্রতি ছত্রে এরা একটা জিনিসই প্রমাণ করে দিচ্ছেন, এরা একটা কাজই করতে চায়, সেটা হচ্ছে বিজেপিকে আটকানো, যাতে রাজ্যের ক্ষতি হয়ে যাক, রাজ্যটা চুলোই চলে যাক, এদের কিচ্ছু এসে যায় না। আর তাই রাজ্যটাকে যদি বাঁচাতে হয়, যারা ভাবছেন এই রাজ্যে পরিবর্তনটা করার দরকার আছে, আমার মনে হয় সিপিএম এর এই নীল সাদা বিতর্কের পর, সিপিএম এই নীল সাদায় রাঙিয়ে যাওয়ার পর, দিদির অনুপ্রেরণায় চলে আসার পর, তাদের কাছে গেরুয়া শিবির ছাড়া অন্য আর কোনো অল্টারনেটিভ নেই। মোহাম্মদ সেলিমরা এর ব্যাখ্যা করতে পারবেন লাল ছেড়ে কেন তাদের দিদিমণির অনুপ্রেরণায় নীল সাদা হয়ে যেতে হলো? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।